ভারতের সঙ্গে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সংঘাতের পরেই কপাল খুলল পাক সেনাপ্রধানের। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল মর্যাদা লাভ করেছেন। এর আগে একমাত্র এই র্যাঙ্ক পেয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক জেনারেল মোহাম্মদ আইয়ুব খান। প্রায় 6 দশক পর আবারও কাউকে এই সামরিক মর্যাদায় ভূষিত করা হলো। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভা এক বৈঠকে এই পদোন্নতি অনুমোদন করে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পরিচালিত অপারেশন বুনিয়ানুম মারসুসের সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এই অপারেশন ও মার্কাই হক এর সময় সাহসিকতা ও কৌশলের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে বিজয় নিশ্চিত করেছেন জেনারেল মুনির। বিবৃতিতে আরও বলা হয়, ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার সময়ে সেনাবাহিনীকে দক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার তত্ত্বাবধানে যুদ্ধ কৌশল ও সামরিক প্রস্তুতির সমন্বয়ে সাধিত হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেনারেল আসিম মুনির বলেন, এই সম্মান পুরো জাতির, সশস্ত্র বাহিনীর এবং বিশেষ করে সেই শহীদদের যারা দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন। তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র জাতির উপর একটি আস্থার বহিঃপ্রকাশ, যার জন্য আমি কৃতজ্ঞ। আসিম মুনির 2022 সালের নভেম্বরে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হন। 2024 সালের নভেম্বরে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়, যা দেশটির সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। এর আগে মুনির ছিলেন পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান। 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার সময় তিনি গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই ঘটনায় 40 জন ভারতীয় জওয়ান নিহত হন, যা ভারত পাকিস্তান সম্পর্কের চরম অবনতি ঘটায়। সেই সময়ের গোয়েন্দা ব্যবস্থাপনায় জেনারেল মুনিরের ভূমিকা উল্লেখযোগ্যভাবে ছিল বলে মনে করা হয়। পদোন্নতির পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে তাকে বিষয়টি অবহিত করেন। একই সঙ্গে সরকার পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জওহর আহমেদ বাবর সিধুকে দায়িত্বে বহাল রাখার ঘোষণা দিয়েছে। সরকার আরও জানিয়েছে, অপারেশন চলাকালে অংশ নেওয়া সেনা সদস্য, প্রবীণ কর্মকর্তা, শহীদ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাধারণ নাগরিকদের জন্য উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে। 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 53,573 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। লাগামহীন ইসরায়েলি এই অভিযানের প্রতিক্রিয়ায় এবার ইসরায়েলের প্রতি কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার 21 মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণ ও স্থল অভিযানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে মানবিক ত্রাণে বাধার কারণে সেখানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে বাণিজ্য আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন, ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। এর আগের দিন যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা যৌথভাবে গাজায় যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের সমালোচনা করেছিল। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গাজায় শিশুদের দুর্ভোগ এখন সম্পূর্ণরূপে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। ডেভিড ল্যামি আরও বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দিন দিন বাড়ছে। এই সহিংসতার দুষ্টচক্র ভাঙা জরুরি। পূর্ববর্তী নিষেধাজ্ঞার পাশাপাশি এবার আরও 3 ব্যক্তি, 2টি অবৈধ বসতি এবং 2টি সহিংসতাকে উৎসাহদাতা সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাজ্য ও ইসরায়েলের বিদ্যমান বাণিজ্য চুক্তিটি এখনও কার্যকর রয়েছে। তবে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল সরকারের নিন্দনীয় নীতির কারণে নতুন বাণিজ্য আলোচনার পরিবেশ নেই। এই ঘোষণার পরপরই ইসরায়েল যুক্তরাজ্যের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা অনভিপ্রেত ও দুঃখজনক। তারা আরও দাবি করে, ব্রিটিশ সরকার বহু আগে থেকে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এগিয়ে আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন উচ্চ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা দিয়েছেন। গোল্ডেন ডোম নামে পরিচিত এই প্রকল্পের প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে $25 বিলিয়ন। যদিও সম্পূর্ণ বাস্তবায়নের ব্যয় দাঁড়াতে পারে প্রায় $175 বিলিয়ন।
হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারে আমি আমেরিকান জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার। আজ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা সেই গোল্ডেন ডোম সিস্টেমের ভিত্তি স্থাপন করে ফেলেছি। ট্রাম্পের ভাষ্যমতে এই প্রতিরক্ষা ব্যবস্থা একবার সম্পূর্ণভাবে গড়ে উঠলে এটি শুধু পৃথিবীর যে কোনো জায়গা থেকেই নয়, মহাকাশ থেকেও ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হবে। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এই উচ্চাভিলাষী প্রকল্পের নেতৃত্ব দেবেন ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুটলাইন। ট্রাম্প জানান, কানাডাও এই প্রতিরক্ষা কাঠামোর অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে, যেহেতু তাদের নিরাপত্তাটাও এটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদিও ট্রাম্প প্রকল্পটির সম্ভাব্য ব্যয় $175 বিলিয়ন বলেছেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস সিবিও এর একটি প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, কেবল কয়েকটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মহাকাশ ভিত্তিক সিস্টেম গড়তে খরচ হতে পারে 161 থেকে 542 বিলিয়ন ডলারের মতো, যা 20 বছরের দীর্ঘমেয়াদী প্রকল্প। তবে ট্রাম্পের ঘোষিত গোল্ডেন ডোম কেবল আকাশেই সীমাবদ্ধ নয়, এটি স্থল, সমুদ্র এবং মহাকাশ জুড়ে পরবর্তী প্রজন্মের সেন্সর ও ইন্টারসেপ্টর স্থাপনের মাধ্যমে একটি সর্বাত্মক প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে। পেন্টাগনের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করবে, চাই তা প্রচলিত হোক বা পারমাণবিক। গোল্ডেন ডোম নামটি ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার অনুপ্রেরণায় নেওয়া হয়েছে, যা 2011 সাল থেকে ছোট পাল্লার রকেট প্রতিহত করতে ব্যবহৃত হয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ ভিন্নতর। তাদের মোকাবেলা করতে হচ্ছে দীর্ঘ পাল্লার, পারমাণবিক, এমনকি মহাকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি। যুক্তরাষ্ট্রের 2022 সালের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পর্যালোচনায় রাশিয়া ও চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে মূল হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। চীন দ্রুত হাইপারসনিক প্রযুক্তিতে উন্নতি করছে, অন্যদিকে রাশিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরও আধুনিকায়ন করছে। একই সঙ্গে উত্তর কোরিয়া ও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নকেও যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মাসের শুরুতে রাশিয়া ও চীন উভয় গোল্ডেন ডোম প্রকল্পকে চরমভাবে অস্থিতিশীল বলে আখ্যা দেয়। তাদের মতে এই প্রকল্প মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এটি স্পষ্টভাবে মহাকাশে যুদ্ধ পরিচালনার সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাস্তব যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর ভূমিকা রেখেছে। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয়েছে। একইভাবে ইরান থেকে ইসরায়েলের দিকে চালানো হামলা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা প্রতিহত করতেও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমান সক্রিয় ছিল। বিশ্লেষকরা বলছেন, গোল্ডেন ডোম প্রকল্প প্রযুক্তিগতভাবে যতই উচ্চাভিলাষী হোক না কেন, এটি কৌশলগতভাবে বিশ্বে মহাকাশ প্রতিযোগিতা ও উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তারা এই লক্ষ্যে বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো সহ বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করেছে, যা ইঙ্গিত দেয় ইসরায়েল বড় ধরনের আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি, ইসরায়েলি দূতাবাস এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রশাসনের মধ্যেও ইসরায়েলে হামলার ব্যাপারে ভিন্নমত রয়েছে, অর্থাৎ তারা একমত নন যে ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক সংক্রান্ত কোনো চুক্তি হলে, যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে না নেয়, সেখানে ইসরায়েলের হামলার সম্ভাবনা আরও বাড়বে, কারণ তারা এটি সম্পূর্ণ গৃহীত শর্ত হিসেবে দেখে না এবং ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে মারাত্মক হুমকি মনে করে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের দাবি যে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে তা অতিরিক্ত ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি নতুন পারমাণবিক চুক্তির সফলতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক তৎপরতা ও কূটনৈতিক চাপের মধ্যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে। এই সংকটপূর্ণ পরিস্থিতিতে বিশ্বমহলে উত্তেজনা বেড়েই চলেছে, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। 2024 সালে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে ভিসার জন্য আবেদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যাত হওয়া দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। সম্প্রতি সেনজেন নিউজ ও সেনজেন ভিসা ইনফোর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কমোরোসের নাগরিকদের। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে পাকিস্তান। কমোরোস থেকে 2024 সালে মোট 2853টি ভিসা আবেদন জমা পড়েছিল, যার মধ্যে 1754টি আবেদন বাতিল হয়েছে। এতে করে দেশটির আবেদন প্রত্যাখ্যানের হার দাঁড়ায় 62.8%। বাংলাদেশ থেকে ওই বছর সেনজেন ভিসার জন্য আবেদন করা হয়েছিল 39,345টি, যার মধ্যে 20,957টি আবেদন বাতিল হয়, অর্থাৎ প্রত্যাখ্যানের হার দাঁড়ায় 54.9%। পাকিস্তানের আবেদনকারীদের মধ্যে 78,362টি আবেদনের মধ্যে 35,139টি প্রত্যাখ্যাত হয়েছে, যা মোট আবেদনকারীর 47.5%। তুলনামূলকভাবে 2023 সালে বাংলাদেশ থেকে ভিসার আবেদন জমা পড়েছিল 41,317টি। সে সময় প্রত্যাখ্যাত আবেদন ছিল 17,015টি, অর্থাৎ প্রত্যাখ্যানের হার ছিল 42.8%। 2024 সালে আবেদনকারীর সংখ্যা কমলেও প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত দেয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে 2024 সালে বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করেছে সুইডেন, পাকিস্তানের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া এবং কমোরোসের নাগরিকদের ক্ষেত্রে ফ্রান্স। এই তথ্য থেকে বোঝা যায় নির্দিষ্ট দেশগুলোর সঙ্গে ভিসা নীতিমালার ক্ষেত্রে কিছুটা কঠোরতা রয়েছে। সেনজেন অঞ্চল মূলত ইউরোপের 29টি দেশের একটি ভিসা চুক্তিভুক্ত এলাকা। এই অঞ্চলের দেশগুলোর নাগরিকরা একে অপরের মধ্যে ভিসা ছাড়াই চলাচল করতে পারে। তবে বাইরের দেশের নাগরিকদের জন্য সেনজেন ভিসা পেতে বেশ কিছু কঠোর নিয়মকানুন মানতে হয়। আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে পাসপোর্ট, ব্যাংক বিবরণী, চাকরি বা ব্যবসার প্রমাণ, হোটেল ও ফ্লাইট বুকিং সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। বিশেষজ্ঞরা মনে করছেন, উচ্চ প্রত্যাখ্যানের পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে, যেমন আবেদনপত্রে তথ্যের অসঙ্গতি, আর্থিক অস্থিরতা, ভুয়া ডকুমেন্ট জমা বা ধারণা যে আবেদনকারী ইউরোপে অবৈধভাবে অবস্থান করতে পারেন। সাম্প্রতিক সময় ইউরোপীয় দেশগুলো অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করায় উন্নয়নশীল দেশগুলোর আবেদনকারীদের জন্য ভিসা পাওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে দীর্ঘদিন ধরে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত মার্কিন ডলার বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, ক্রমবর্ধমান জাতীয় ঋণ এবং রাজনৈতিক নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে আস্থার সংকট ডলারের অবস্থান দুর্বল করে তুলেছে। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, বিনিয়োগকারীদের চোখে ডলারের ঔজ্জ্বল্য ক্রমেই কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, 2025 সালে ক্রেডিট রেটিং সংস্থা মুডিস যখন যুক্তরাষ্ট্রের রেটিং এক ধাপ নামিয়ে দেয়, তখন থেকেই ডলার নতুন করে চাপের মুখে পড়ে। এই রেটিং হ্রাস বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়ে তোলে এবং সেল আমেরিকা বা আমেরিকা বিক্রি প্রবণতা আবার সক্রিয় হয়ে ওঠে। কনভেরার প্রধান বৈদেশিক মুদ্রা বিশ্লেষক জর্জ ভেসি বলেন, এখনও ডলারের পতনের আরও জায়গা রয়েছে।
চলতি বছরের জানুয়ারির তুলনায় ডলারের ইন্ডেক্স ইতোমধ্যে 10.6% হ্রাস পেয়েছে, যা 2023 সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। বর্তমানে বিনিয়োগকারীরা প্রায় $17.32 বিলিয়ন নিট শর্ট পজিশনে রয়েছেন। যদিও ডলার ইন্ডেক্স এখনও 20 বছরের গড় থেকে 10% উপরে রয়েছে, তবে অনেক বিশ্লেষক এটিকে ট্রাম্প প্রশাসনের সময়কার নিম্ন স্তরে নেমে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল এফএক্স প্রধান স্টিভ ইংল্যান্ডার বলেন, বাণিজ্য চুক্তি সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী আস্থার ঘাটতি কাটেনি। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কর হ্রাস পরিকল্পনার কারণে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের ঋণ 3 ট্রিলিয়ন থেকে 5 ট্রিলিয়নে পৌঁছাতে পারে, যা ডলারের উপর আরও চাপ তৈরি করবে। বিএনপি প্যারিবাস অ্যাসেট ম্যানেজমেন্টের পিটার ভাসেলু বলেন, ডলার যদি আর নিরাপদ মুদ্রা হিসেবে বিবেচিত না হয়, তাহলে বিভিন্ন দেশের কাছে বিপুল পরিমাণ ডলার ধরে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে। তবে রবিকোর কলিন গ্রাহাম বলেন, এখনও বড় পরিসরে মার্কিন ট্রেজারি বিক্রির ঢেউ দেখা যায়নি, কিন্তু ভবিষ্যতে তা পরিবর্তন হতে পারে। এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং তাইওয়ান দীর্ঘদিন ধরে মার্কিন ট্রেজারিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। এই দেশগুলোর কাছে বর্তমানে আনুমানিক 2.5 ট্রিলিয়ন মূল্যের মার্কিন সম্পদ রয়েছে, যা বাজারে ডলারের ওপর তীব্র চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ইউরিজন এলএসজে ক্যাপিটালের স্টিফেন জেন এবং জোয়ান ফ্রেইরে। তবে ডলারের পক্ষে এখনও একটি বড় শক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি তুলনামূলকভাবে এখনও বেশ শক্তিশালী। ব্র্যান্ডিওয়াইন গ্লোবালের পোর্টফোলিও ম্যানেজার জ্যাক ম্যাকইন্টাইর বলেন, মার্কিন ভোক্তারা এখনও খরচ করতে আগ্রহী, যা সাময়িকভাবে ডলারকে সমর্থন দিচ্ছে। তবে তিনি বলেন, আমরা এখন ডলার শক্তিশালী হলে তা বিক্রি করার সুযোগ খুঁজছি, পুনরুদ্ধারে বাজি ধরছি না। বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের দীর্ঘমেয়াদী নেতৃত্ব এখন প্রশ্নের মুখে। ডলারের পতন শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপরও বড় প্রভাব ফেলতে পারে। আগামী কয়েক মাস এই পরিবর্তনশীল পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।